সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস শুরু করছি। আমি সমীর চক্রবর্তী, বাঙালি লক্ষ্মীপুরিয়া ইসলাম কলেজ। আমি ক্লাস 9 এবং 10-এর সমাস বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ এই সমাস বিষয় নিয়ে আলোচনা করব। সমাস বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার মধ্যে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদে এক পদে মিলিত হওয়ার প্রক্রিয়াকেই সমাস বলে। অর্থাৎ সমাস মানে সংক্ষেপণ, সংক্ষেপ, মিলন, একাধিক পদে এক পদে পদে। সমাসের রীতি মূলত আমরা সংস্কৃত ব্যাকরণ থেকেই বাংলায় দেখতে পাই। তবে প্রাচীন বাংলা শব্দ ভাণ্ডারেও আমরা অনেক সমাসবদ্ধ শব্দ দেখতে পাই। সমাসের উদ্দেশ্য হচ্ছে অল্প কথায় অধিক ভাব প্রকাশ। একটি বিরাট শব্দগুচ্ছকে সমাসের মাধ্যমে সংক্ষেপ করা যায়। সাহিত্য ক্ষেত্রে সমাসের ব্যবহার আমরা সাহিত্য ভাণ্ডারকে একটা আকর্ষণীয় রূপে দেখতে পারি। আমরা এখন সমাসের বিভিন্ন প্রকার ভেদগুলো নিয়ে একটু আলোচনা করব। সমাস প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। তবে ব্যাকরণবিদগণ অনেকেই মনে করেন যে সমাস 4 প্রকার। কেননা তারা এই 6 প্রকার সমাসের মধ্যে তারা দুটি সমাস, অর্থাৎ আমরা 6 প্রকার সমাসের মধ্যে যদি 6 প্রকার হিসেবে আলোচনা করি দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রী, দ্বিগু এবং অপরিহার। তবে ব্যাকরণ বিশেষজ্ঞরা অনেকে দ্বিগু সমাসকে কর্মধারায় সমাসে অন্তর্ভুক্ত করেছেন। আবার এই কর্মধারায় সমাসকে কেউ তৎপুরুষ সমাসের মধ্যে বিবেচনা নিয়ে এসেছেন। সে কারণেই তারা তাদের দৃষ্টিভঙ্গিতে সমাজকে 4 ভাগে বিভক্ত করেছেন, 4 প্রকার বলেছেন। কিন্তু আমরা শিক্ষার্থীদের জন্য সমাজে 6টি প্রকার নিয়ে আলোচনা করি। সমাজের প্রকার ভেদগুলো, অর্থাৎ আমরা প্রথম যে সমাজটি আছে সেই সমাজটি আলোচনা করব। দ্বন্দ্ব সমাস, তারপর সমাজটি হচ্ছে কর্মধারয় সমাস, আমরা তৃতীয় যে সমাজটি আছে সেটি আমরা তৎপুরুষ সমাস বলি। তৎপুরুষ সমাসের পর আমরা পরবর্তী সমাসকে বহুব্রী সমাস বলতে পারি। এবং পরবর্তী সমাস 5 নম্বর সমাসকে আমরা দ্বিগু সমাস, এবং সর্বশেষ যে সমাসটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অপরিহার সমাস। অপরিহার সমাস, এই সমাসগুলোর মধ্যে সময় স্বল্পতাজনিত কারণে আমরা দুটি সমাস নিয়ে আলোচনা করব। একটি সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস এবং অন্য সমাসটি নিয়ে আমরা আলোচনা করব সেই সমাস হচ্ছে দ্বিগু সমাস। এই দুটি সমাস নিয়ে আলোচনার পূর্বে
সমাস গঠনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো নিয়েও আমরা আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টি আছে সমস্ত পদ। সমস্ত পদটা কি? সমস্ত পদটি হচ্ছে সমাস গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে অর্থাৎ একাধিক পদের মিলিত যে রূপটি আমরা দেখতে পাই, এক পদীকরণ হয়ে যায় যে রূপটির মধ্য দিয়ে, সেটি মূলত আমরা সমস্ত পদ বলে থাকি। সেরকম যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি সিংহাসন। সিংহাসন শব্দটিকে আমরা সমস্ত পদ বলব। সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন এই বাক্যটি এক পদীকরণ রূপটাকে আমরা সমস্ত পদ বলে থাকি। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ আমরা সমস্যমান পদটি কি? যে পদগুলো মধ্য দিয়ে সমস্ত পদ গঠিত হয়, এই সমস্ত পদের মধ্যে যে পদগুলো বিদ্যমান সেই পদগুলোকে আমরা সমস্যমান পদ বলে থাকি। অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে যাই, সিংহ চিহ্নিত আসন, এটি হচ্ছে সিংহাসন। সিংহাসন এই বাক্যটির মধ্যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন এই বাক্যটির মধ্যে এক পদীকরণ করা হলো সিংহাসন। এইটিকে বলতে পারি আমরা সমস্ত পদ, এবং সমস্যমান পদ এই যে সিংহ চিহ্নিত আসন। এই বাক্যটিকে আমরা, এই বাক্যটির মধ্যে একাধিক পদ আছে, এই একাধিক পদগুলোকে আমরা বলি সমস্যমান পদ। এখন পরবর্তীতে আমরা ব্যাস বাক্য কি সেটি নিয়ে একটু আলোচনা করব। ব্যাস বাক্যটি হচ্ছে অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য, অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য যে বাক্য ব্যবহার করা হয় সেটিকে আমরা ব্যাস বাক্য বলি। অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য যে বাক্য ব্যবহার করা হয় সেটাকে আমরা ব্যাস বাক্য বলে থাকি। এই ব্যাস বাক্যটিকে আমরা বিগ্রহ বাক্য বলি, আবার এটিকে আমরা সমাস বাক্য বলে থাকি। তাহলে শিক্ষার্থীরা তোমরা হয়তো বুঝতে পারছো যে ব্যাস বাক্য আমরা কোনটাকে বুঝি। আমি আবারও বলছি, বাক্যকে পরিষ্কারভাবে বোঝার জন্য, অর্থাৎ অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য যে বাক্য ব্যবহার করা হয় সেটাকে আমরা ব্যাস বাক্য বলে থাকি। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। এই যে বাক্য, বাক্যের দুটি অংশ থাকতে, দুটি অংশ আছে। একটি অংশকে আমরা পূর্বপদ বলে থাকি, আরেকটি অংশকে আমরা পরপদ বলে থাকি। পূর্বপদ হচ্ছে বাক্যের প্রথম অংশকে আমরা পূর্বপদ বলি, আর পরবর্তী অংশকে আমরা পরপদ বলে থাকি। এখন আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাসটা আসলে কি?
দ্বন্দ্ব সমাস কোন ধরনের সমাসকে আমরা দ্বন্দ্ব সমাস মূলত বলে দেখি? এই সমাসে পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থের প্রাধান্য সমভাবে বিদ্যমান। পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ আমরা সমভাবে লক্ষ্য করে থাকি এবং ব্যাসবাক্য সাধারণত এই সমাসে এবং ও আর এর ধরনের অব্যয় দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে এবং ও আর এ ধরনের শব্দ দ্বারা অব্যয় দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এটি হচ্ছে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের একটি বৈশিষ্ট্য। দ্বন্দ্ব সমাস আমরা কয়েক প্রকারে সাধিত হতে দেখি। একটি হচ্ছে মিলনার্থক শব্দযুক্ত। মিলনার্থক শব্দযুগে এই মিলনার্থক শব্দযুগে বলতে আমরা যেমন কিছু উদাহরণ দিতে পারি। চা বিস্কুট, চা বিস্কুট, এটি ব্যাস বাক্যে যদি আমরা রূপান্তর করি চা ও বিস্কুট, সেরকম ভাবে আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি। মা বাপ, মা বাপ। আমরা ব্যাস বাক্য করতে গেলে আমরা মা ও বাবা, সেরকম ভাবে আমরা আরো বলতে পারি মাসি পিসি, মাসি ও পিসি। এটি হচ্ছে মিলনার্থক শব্দযোগে। আমরা দ্বিতীয়টি যদি আলোচনা করতে চাই বিরোধার্থক শব্দযোগে। বিরোধার্থক, বিরোধার্থক শব্দযোগে যেমন অহিনুকূল, এটি সংঘাত, একটি বিরোধমূলক শব্দ। আমরা অহিনুকূল বলতে আমরা সাদ এবং বিজিকে বলে থাকি, যারা একে অপরকে সহ্য করতে পারে না। এগুলো হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। সেরকম আরো কি উদাহরণ আমরা দিতে পারি? দাম মূলক, এগুলো হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। আমরা আরেকটি দ্বন্দ্ব সমাস নিয়ে একটু আলোচনা করতে পারি, বিপরীতার্থক। আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস নিয়ে একটু আলোচনা করতে পারি। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসগুলোর উদাহরণ ঠিক এরকম: আয় ব্যয়, ছোট বড়, এরকম বিপরীতার্থক। সে সঙ্গে আরো দ্বন্দ্ব সমাস আছে, সেগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। সেগুলো যেমন হাত পা, হাত ও পা, নাক ও কান, এইভাবে ব্যাসবাক্যগুলো তৈরি হয়ে থাকে। সেরকম সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস আছে, যেমন 7 5 9 6, এ ধরনের সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব সমাস আছে, সমার্থক শব্দযোগে যে দ্বন্দ্ব সমাসগুলো যুক্ত হয়, যেমন হাট বাজার, খাতাপত্র, এগুলো। সেরকম ভাবে আরো উদাহরণ আমরা দিতে পারি। প্রায় সমার্থক এবং সহচরমূলক যে শব্দযোগে যে দ্বন্দ্ব সমাসগুলো হয়, সেরকম হচ্ছে কাপড়যোগ্য, দয়া মায়া ইত্যাদি। দুটি সর্বনাম শব্দযোগেও, দুটি সর্বনাম পদ যোগেও আমরা দ্বন্দ্ব সমাস দেখি, যেমন যা, তা, যে, সে, এরকম। দুটি ক্রিয়া যোগেও আমরা দ্বন্দ্ব সমাস দেখে দেখি, দেখা, শোনা, যাওয়া, আসা, এটি দুটি ক্রিয়াপদ। দেখা এবং শোনা দুটি ক্রিয়াপদ, যাওয়া এবং আসা দুটি ক্রিয়াপদ। এই দুটি ক্রিয়াপদ যোগে আমরা দ্বন্দ্ব সমাস দেখতে পারি। সেরকম ভাবে দুটি ক্রিয়া বিশেষণ যোগে আমরা দ্বন্দ্ব সমাস দেখি, ধীরে সুস্থে, এ ধরনের উদাহরণ। দুটি বিশেষণ যোগেও আমরা দ্বন্দ্ব সমাস দেখতে পারি। সেরকম দ্বন্দ্ব সমাস হচ্ছে যে ভালো মন্দ, কম বেশি, এগুলো দ্বন্দ্ব সমাসের আমরা উদাহরণ। আমরা পরবর্তী যে সমাসটি নিয়ে আলোচনা করতে চাই, সেই সমাসটি হচ্ছে
দ্বিগু সমাস। দ্বিগু সমাসে ব্যাস বাক্যে আমরা সমাহার শব্দটা বা সমষ্টি অর্থে যে শব্দ, এই শব্দটি আমরা ব্যবহার করতে ব্যাস বাক্যের সমাহার। এবং এই দ্বিগু সমাসের পূর্ব পদটি হয় সংখ্যাবাচক এবং পর পদটি সাধারণত আমরা বিশিষ্ট লক্ষ্য করে থাকি। এবং এখানে যেটা উল্লেখ করার মতো বিষয়, ব্যাস বাক্যে সমাহার অর্থাৎ সমষ্টি এই শব্দটি এখানে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই দ্বিগু সমাসের পূর্ববর্তী আমরা সংখ্যাবাচক লক্ষ্য করে থাকি। এই দ্বিগু সমাসের দুই চারটি আমি উদাহরণ দিতে যাচ্ছি। যেমন অষ্টধাতু। অষ্টধাতুটি সমস্ত পদ, এর সমসমান পদগুলো হচ্ছে অষ্টধাতুর সমাহার। অষ্ট ধাতুর সমাহার অষ্টধাতু। সেরকম ভাবে ত্রিমোহনার সমাহার। ত্রিমোহনার সমাহার, ত্রিমোহনী আমরা বলে থাকি, অর্থাৎ তিনটি রাস্তা একত্রিত হয়েছে। সেরকম ভাবে পঞ্চবটি, আমরা পাঁচটা গাছ এখানে বুঝে থাকি। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার আমরা ব্যাপক রূপান্তর করে থাকি। সেরকম ভাবে শতাব্দী, শত অব্দের সমাহার। শতটি হচ্ছে সংখ্যাবাচক শব্দ, অব্দ মানে বছর, তাহলে 100 বছরের সমাহার, 100 বছরে হয় শতাব্দী। তাহলে এই ধরনের আমরা উদাহরণগুলো লক্ষ্য করি দ্বিগু সমাসের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অন্যান্য সমাসগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা প্রথম যে সমাসটি আলোচনা করেছিলাম সেই সমাসটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখানে উল্লেখ করার মতো বিষয় একটি আছে যে এখানে অলুক দ্বন্দ্ব সমাস নামে একটি সমাস আছে, অর্থাৎ যে সমাসে বিভক্তি লোপ পায় না, নলুক অলুক। অলুক দ্বন্দ্ব সমাস নামে আরেকটি সমাস আছে অলুক, অর্থাৎ যে সমাসে বিভক্তি লোপ পায় না সেই সমাসগুলোকে আমরা দ্বন্দ্ব সমাস বলে থাকি। তাছাড়া আরো একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ আমরা আলোচনা করিনি, সেটি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। সেখানে অনেকগুলো পদের সমন্বয়ে দ্বন্দ্ব সমাস, যেমন হাত, পা, নাক, কান, চোখ, ঠিক এতগুলো পদ নিয়ে একটি সমাস, সেগুলোকে আমরা বহুপদী দ্বন্দ্ব সমাস বলে থাকি। আমরা পরবর্তী ক্লাসে বাকি সমাসগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। সকলের আবারও কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং করোনা যুদ্ধে পৃথিবী জয়ী হোক, অর্থাৎ মৃত্যুঞ্জয়ী জন্য আমরা এই পৃথিবীকে দেখতে পারি, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি।